লেখক সুপ্রিয় ভট্টাচার্যের দায়িত্ব। রাতে খেয়ে নিজের ঘরে এসে কর্মসংস্থান কাগজটা যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, মা এসে বললেন, মাসের আজ 15 তারিখ হয়ে গেল। যাদের পড়াস তাদের কাছ থেকে কিছু পেয়েছিস? কাগজের দিকে চোখ রেখে না বলতেই মা বললেন, পাবি কি করে? এখানকার মানুষের যা আয় তার সবই প্রায় চাষবাস থেকে। সেই চাষবাসের অবস্থা এবার বেশ খারাপ হওয়ায় যে ছেলেমেয়েগুলোকে তুই পড়াস তারা কেউ তোকে টাকা দিতে পারছে না। তাহলে লেখাপড়া শিখে কেন এখানে পড়ে থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট করছিস? এদিকে এবছর চাষবাসের যা অবস্থা তাতে তোর বাবাও আর পেরে উঠছে না। তুই আমাদের বড় ছেলে, তোরও তো একটা দায়িত্ব আছে। এমকম করে এখানে পড়ে না থেকে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে শহরে যা, সেখানে গিয়ে চেষ্টা কর। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো 1-2 মাস একটু অসুবিধা হবে, তবে এই 1-2 মাসের মধ্যে যদি 2-4টে টিউশনি জোগাড় করতে পারিস তাহলে তোর খুব একটা অসুবিধা হবে না। তাছাড়া শহরের দিকে থাকলে তোর চাকরির ইন্টারভিউ দিতে যেমন সুবিধা হবে, তেমনি নানা রকম কাজকর্মের যোগাযোগও করতে পারবি। সেরকম কোনো কাজকর্ম যদি জোগাড় করতে পারিস তখন না হয় তোর ভাই বোনের লেখাপড়ার দায়িত্বটা নিস। বলে মা চলে যাওয়ার আগে বললেন, কাগজে মুখ গুজে আর বসে থাকতে হবে না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। কথাগুলো মা আমাকে আগেও বলেছেন, কিন্তু তখন আমি শুনেও শুনিনি, কারণ ভেবেছিলাম আমার বাবা চাষবাস করে যদি আমাকে কলেজে পাঠিয়ে ডিগ্রি দেওয়াতে পারেন তাহলে আমিও কেন পারবো না আমার গ্রামের ছেলে মেয়েদের কলেজে পাঠাতে। 3 ভাই বোনের মধ্যে আমি বড় হওয়ায় আমার উচিত বাবার পাশে দাঁড়িয়ে বাবাকে কিছু সাহায্য করা। কিন্তু আমি কটা টিউশনি করলেও এখনও বেকার। বর্তমান সময় চাষবাসের আয়ের টাকায় পড়াশোনা চালিয়ে সংসার চালাতে বাবা হিমশিম খেয়ে যাচ্ছেন, অথচ আমি বাবার বড় ছেলে এমকম করেও একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, চাকরি তো পাচ্ছি না। গ্রামের মধ্যে যে কটা টিউশনি করি তারাও ঠিকমতো টাকা দেয় না। কাগজপত্র গুছিয়ে বিছানা পাততে পাততে মনে মনে ঠিক করে নিলাম, শহরে গিয়ে একবার চেষ্টা করেই দেখি না। পরক্ষণেই মনে হলো, থাকবো কোথায়? আমাদের তেমন কোনো আত্মীয় পরিজন নেই যে তারা শহরে থাকে, তাদের কাছে গিয়ে থাকবো। একে অচেনা জায়গা, তার উপর টাকারও জোর নেই যে সেই জোরে কেউ থাকতে দেবে। এইসব ভাবতে ভাবতে যখন মশারি টানাচ্ছি তখন হঠাৎ মাথায় এলো, একসময় আমার স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন, সেই শেখর জেঠুর কাছে গেলে হয়। উনি এখন আমাদের এখানকার ভারত সেবা সংঘের সেক্রেটারি এবং সেই সঙ্গে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত বলে ওনার পরিচিতিটা অনেক বেশি এবং শহরের বহু মানুষের সঙ্গে ওনার ভালোই যোগাযোগ আছে। জেঠু যদি একটা উপায় করে দিতে পারেন ভেবে ঠিক করলাম কাল সকালে ওনার কাছে গিয়ে একবার বলবো। পরদিন খুব সকালে জেঠুর বাড়িতে গিয়ে আমার সমস্যার কথা বলে শহরে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়ার কথা যখন বললাম, জেঠু কিছুক্ষণ ভেবে বললেন, তুই আগামীকাল 12টার দিকে সংঘের অফিসে আয়, এর মধ্যে দেখি কোনো যোগাযোগ করতে পারি কি না। পরদিন 12টার দিকে ভারত সেবা সংঘে গিয়ে দেখি সেখানে মানুষের বেশ ভিড়। খোঁজ নিয়ে জানতে পারলাম 2জন ডাক্তারবাবু এসেছেন, একজন দাঁতের আর একজন চোখের। তাদেরকে যারা দেখাবেন এই ভিড় তাদের। দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন স্বেচ্ছাসেবককে স্যারের নাম করে বললাম, শেখর জেঠু আছেন? স্বেচ্ছাসেবক লোকটি হ্যাঁ অফিস ঘরে আছেন বললে আমি অফিস ঘরে গিয়ে দেখলাম জেঠু 4জন লোকের সাথে কথা বলছেন। জেঠুকে কথা বলতে দেখে আমি যখন ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছি তখন জেঠু আমাকে দাঁড়া দেব বলে লোকগুলোর সাথে কথা বলা বন্ধ করে নিজের ফোনটা টেবিল থেকে নিয়ে সেই ফোন থেকে একজনের নাম্বার বার করে বললেন, নাম্বারটা লিখে নে বলে নাম্বারটা বলে বললেন, এর নাম জয়ন্ত, এলাকার কাউন্সিলর, একে ফোন করে একদিন গিয়ে কথা বলে আসিস। ঠিক আছে বলে বাইরে বেরিয়ে জেঠুর দেওয়া জয়ন্তবাবুর নাম্বারে ফোন করে যখন বললাম, ভারত সেবা সংঘের শেখর জেঠু আপনার নাম্বার দিয়ে বলেছেন ঘরের ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করতে। বুঝতে পেরেছি বলে জয়ন্তবাবু বললেন, আমি খোঁজ করছি, 2-3 দিন পর তুমি ফোন করো। 3 দিনের দিন সন্ধ্যের দিকে জয়ন্তবাবুকে ফোন করলে জয়ন্তবাবু বললেন, তুমি কালকেই এসে ঘরটা দেখো, সেই সঙ্গে বাড়িওয়ালার সাথে কথাও বলে যাও।
পরদিন শহরে গিয়ে স্টেশন থেকে জয়ন্তবাবুকে ফোন করলাম। উনি আমাকে একটা ঠিকানা দিয়ে বললেন, তুমি ব্যাংক অফ বরোদার সামনে যে বাস স্ট্যান্ড আছে সেখানে এসে দাঁড়াও, আমি যাচ্ছি। টোটো ধরে ব্যাংক অফ বরোদার সামনে যখন আসছি তখন সকালের পিক টাইম বলে জ্যামের মধ্যে পড়ে আসতে একটু দেরি হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে ফোন করলাম জয়ন্তবাবুকে। দেখলাম আমার থেকে 2-3 হাত দূরে যে লোকটির হাতে ফোন বাজছে তার বয়স অনুমান 50 কি 55 হবে। সেদিকে এগিয়ে গিয়ে বললাম, আপনি কি জয়ন্তবাবু? জয়ন্তবাবু হ্যাঁ বলতেই আমি ফোনটা কেটে দিয়ে বললাম, জ্যামের জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। আমি দেবব্রত, শেখর জেঠু আমাকে পাঠিয়েছেন। আমার প্যান্টের উপরে পাঞ্জাবি আর কাঁধে ঝোলা ব্যাগ দেখে জয়ন্তবাবু বললেন, রাজনীতি করো নাকি? না বলে বললাম, যে বাড়িতে যাব সেটা কি এখান থেকে অনেক দূরে, টোটো ভাড়া করতে হবে? জয়ন্তবাবু না বলে বললেন, এই তো পাশে হেঁটে যাওয়া যায়, তবে আমার সাথে মোটর সাইকেল আছে, উঠে পড়ো। আমি মোটর সাইকেলের পেছনে বসলে উনি গাড়ি স্টার্ট দিয়ে চালাতে চালাতে জিজ্ঞাসা করতে লাগলেন, বাড়িতে কে কে আছেন, টিউশনি ছাড়া অন্য কিছু করি কি না। সব প্রশ্নের উত্তর দেওয়া শেষ করে বললাম, আমি ক্লাস 8 থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের অঙ্ক এবং ইংরেজি পড়াই। যদি কয়েকটা ছাত্রছাত্রী জোগাড় করে দিতে পারেন তাহলে আমার খুব উপকার হবে। ঠিক আছে, আমি দেখব বলে জয়ন্তবাবু যে দোতলা বাড়িটার সামনে এসে মোটর সাইকেলটা দাঁড় করালেন সেই বাড়িটা একটু পুরনো। উনি আমাকে আগে নামতে বলে নিজে নেমে গাড়িটা স্ট্যান্ডের উপর দাঁড় করিয়ে এসো বলে সামনের গেট খুলে ভেতরে ঢুকে 5-6 ফুটের মতো একটা বারান্দা রেখে দেখলাম দরজায় তালা লাগানো। জয়ন্তবাবু সেই তালা খুলে একটা বড় ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, এই একটা ঘর, পাশের ঘরটা খুলে রান্নাঘর বলে পেছনের দরজা খুলে দেখালেন এক ফালি বারান্দা যেটা গ্রিল দিয়ে ঘেরা। বারান্দার এক পাশে পায়খানা বাথরুম, অন্য পাশে একটা বেসিন লাগানো আছে। আমি যখন বাথরুমে দরজা খুলে ভেতরটা দেখছি সব ঠিক আছে কিনা, তখন জয়ন্তবাবু বললেন, পুরনো আমলের বাড়ি বলে বাথরুম পায়খানাটা শুধু অ্যাটাচড না, এছাড়া আর সব ঠিক আছে। ঘরের মধ্যে এসে চোখ বুলিয়ে দেখলাম ঝুলে ভরা ঘরটার মধ্যে একটা সিলিং পাখা ঝুলছে, অথচ কোথাও বাল্ব লাগানো নেই। জয়ন্তবাবুকে বললাম, এই ঘরের ভাড়া কত আর বাল্বগুলো কি আমাকে লাগাতে হবে? জয়ন্তবাবু হ্যাঁ বলে বললেন, কোনো ঘর ভাড়া ছাড়াই তুমি এখানে থাকতে পারো, শুধু বাড়ির মালিক বয়স্ক শশধর জেঠুকে একটু দেখাশোনা করতে হবে। ঠিক বুঝতে না পেরে বললাম, দেখাশোনা বলতে? জয়ন্তবাবু বললেন, দেখাশোনা বলতে শেখরদা যখন আমাকে ফোন করে তোমার জন্য কম টাকার মধ্যে একটা ঘর ঠিক করে দেওয়ার কথা বললেন, তখন 2-1 জায়গায় খোঁজ করার পর কোনো ঘর না পেয়ে শেষে আমার পরিচিত এই শশধর জেঠুর কাছে এসেছিলাম ওনার এই একতলার ঘরটার জন্য। ওনাকে ঘরের কথা বলতেই উনি সরাসরি না করে দিয়ে বলেছিলেন, ঘর ভাড়া দেওয়া মানেই ঝামেলা। তাছাড়া আমার মেয়েও চায় না আমার এই শেষ বয়সে আমি কাউকে ঘর ভাড়া দিয়ে ঝামেলায় পড়ি। বললাম, উনি আবার রাজি হলেন কি করে? জয়ন্তবাবু বললেন, শেখরদা তোমার কথা বলার সময় বলেছিলেন তুমি অ্যাকাউন্টেন্সিতে এমকম করেও এখনও চাকরি পাওনি, গ্রাম থেকে টিউশনি করো কিন্তু ঠিকমতো টাকা পাও না, তাই শহরে এসে টিউশনি বা চাকরি চেষ্টা করবে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললেও জয়ন্তবাবু সেদিকে ভ্রুক্ষেপ না করে বলতে লাগলেন, তোমার এই কথাগুলোই যখন আমি জেঠুকে বললাম তখন উনি কিছু সময় চুপ করে থেকে বলেছিলেন, শিক্ষিত গ্রামের ছেলে বলো কিংবা শহরের, আজকাল বিশ্বাস করলেই ঠকতে হয়। তখন ওই মুহূর্তে আর কোনো উপায় না দেখে জেঠুকে বলে ফেলেছিলাম, যদি আপনি আমাকে বিশ্বাস করেন তাহলে ওই ছেলেটাকেও বিশ্বাস করতে পারেন। জয়ন্তবাবুর কথা শুনে ওনার মুখের দিকে হা করে তাকিয়ে ভাবতে লাগলাম, আজকাল যেখানে বাবা ছেলেকে বিশ্বাস করে না সেখানে আমার মতো একটা অপরিচিত ছেলেকে এতটা বিশ্বাস উনি কি করে করলেন? কথাটা বলতে যাব তখন জয়ন্তবাবু বললেন, আসলে তোমাকে আমি না চিনলেও শেখরদার মতো মানুষ যখন তোমার কথা বলেছেন তখন উনি নিশ্চয়ই তোমাকে খুব ভালোভাবেই চেনেন। বললাম, উনি আমার স্কুলের মাস্টার মশাই ছিলেন। হ্যাঁ, শুনেছি, উনি আগে মাস্টারি করতেন বলে জয়ন্তবাবু বলতে লাগলেন। আমার কথা শুনে জেঠু কিছু সময় চুপ করে থেকে পরে বলেছিলেন, তুমি বলছো যখন ঠিক আছে থাকুক, তবে পরে যদি কোনো ঝামেলা হয় তখন কিন্তু তোমাকে সামলাতে হবে। শেখরদার কথা চিন্তা করে আমি জেঠুকে কথা দিয়েছি, 2-4 মাস ছেলেটিকে থাকতে দিয়ে দেখুন, যদি কোনো অসুবিধা হয় তখন না হয় আমাকে বলবেন, আমি ওকে উঠে যেতে বলবো।
তখন জেঠু আমার কথা শুনে ঘরের চাবিটা দিয়ে বলেছিলেন, তুমি বলছো যখন শিক্ষিত বেকার, তখন থাকুক, তবে তার জন্য কোনো ঘর ভাড়া দিতে হবে না, শুধু আমাকে আর আমার এই বাড়িটাকে দেখাশোনা করলেই হবে। বললাম, বাড়ির ব্যাপারটা না হয় বুঝতে পারলাম, কিন্তু ওনার দেখাশোনা বলতে? জয়ন্তবাবু বললেন, ওনার রান্নার এবং ঘরবাড়ি মোছার লোক আছে, শুধু হাঁটুর ব্যথার কারণে আর বয়সটাও যেহেতু 84-85 হয়েছে, তাই একটু বেশি হাঁটাচলা করলেই হাঁপানির টান হয় বলে সব সময় উনি বাইরের কাজগুলো নিজে গিয়ে করতে পারেন না। সেই কাজগুলোই হয়তো তোমাকে একটু করে টোরে দিয়ে দেখাশোনা করতে হবে। বললাম, একটু আগে বললেন ওনার মেয়েও চান না বাড়ি ভাড়া দিতে, তাহলে তিনি কোথায় থাকেন? জেঠুর সাথে কথা বলবে চলো বলে আমাকে যে ঘরটা দেখানো হয়েছে সেই ঘরটা আবার তালা দিয়ে তার পাশ দিয়ে উপরে যে সিঁড়ি উঠে যাচ্ছে, সেই সিঁড়ি দিয়ে জয়ন্তবাবু উঠতে উঠতে বললেন, 2.5 বছর আগে বাবার অমতে সোনালি তার নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু বিয়েটা টেকেনি। 1 বছর 2 মাসের মাথায় ওদের ডিভোর্স হয়ে যায়। এখন সোনালি চাকরি সূত্রে পুনেতে থাকে। বলতে যাচ্ছিলাম, শশধর বাবুর কি ওই মেয়ে ছাড়া আর কেউ নেই? কিন্তু বলতে পারলাম না, কারণ সিঁড়ির দরজার সামনে লুঙ্গির উপর ফতুয়া পরা, এক মাথা পাকা চুল নিয়ে লম্বা চওড়া অতি বয়স্ক একজন মানুষ দাঁড়িয়ে আছেন দেখে। দরজার সামনে বয়স্ক মানুষটাকে দেখে জয়ন্তবাবু বললেন, জেঠু, শরীর ঠিক আছে তো? তারপর আমাকে দেখিয়ে বললেন, এর কথা আপনাকে বলেছিলাম। এগিয়ে গিয়ে ওনাকে প্রণাম করে বললাম, আমি দেবব্রত। উনি আমাকে ভালো করে দেখে বললেন, জয়ন্তর থেকে সব শুনেছ তো? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ শুনেছি। তোমরা ভিতরে এসো বলে উনি মালতী বলে একজনকে ডাক দিয়ে বললেন, 3 কাপ চা কর। আমাদের বারান্দায় পেতে রাখা সোফায় বসতে বলে শশধর বাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আমার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছেন, কোয়ালিফিকেশন কি? সব শুনে শশধর বাবু বললেন, 61 বছর আগে আমি M.Com এবং LLB করে একটা কলেজে প্রফেসর হয়ে জয়েন করেছিলাম, আর আজ তুমি M.Com করে কটা টিউশনি খুঁজে বেড়াচ্ছ বলে বললেন, IT সেক্টর বা অন্য কোনো বেসরকারি সংস্থায় চাকরির চেষ্টা করছো না? উনি একসময় প্রফেসর ছিলেন বলে স্যার সম্বোধন করে বললাম, হ্যাঁ স্যার করছি, ইন্টারভিউও দিচ্ছি, কিন্তু যে কোনো কারণেই হোক এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে ডাক পাইনি। স্যার বললেন, তোমার মার্কশিটের একটা ফটোকপি আমাকে দিও তো। ঠিক আছে স্যার, দেব। কথা বলতে বলতে 30-35 বছর একজন মহিলা, মনে হয় মালতীদি হবেন, একটা ট্রেতে করে চায়ের সাথে বিস্কুট নিয়ে এসে আমাদের সামনে টি টেবিলের ওপর রেখে স্যারকে বললেন, ও দাদু, 2 পিস মাছ ছিল, আজ রান্না করছি, কাল কিন্তু মাছ থাকবে না। স্যার ট্রে থেকে চায়ের কাপ আর বিস্কুট তুলে প্রথমে বিস্কুটে কামড় দিয়ে তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কাল যদি হাঁটুর ব্যথাটা কম থাকে তাহলে বাজারে গিয়ে সব নিয়ে আসব, তা না হলে মুসুরির ডাল সেদ্ধ আর আলু মাখা করে রাখিস। জয়ন্তবাবু চা খাওয়া শেষ করে দেবব্রতকে ঘর দেখিয়ে দিয়েছি বলে ঘরের চাবিটা টি টেবিলের ওপর রেখে বললেন, আমি তাহলে আজ উঠি। স্যার বললেন, ঠিক আছে, আজ তুমি এসো, তবে যখনই এলাকা দর্শনে আসবে তখন পারলে আমার এখান থেকে একটু ঘুরে যেও, একসাথে বসে চা খাওয়া যাবে। জয়ন্তবাবু হাসতে হাসতে আসবো বলে উঠে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বললেন, তুমি এখানে কবে আসছো? বললাম, 2-3 দিনের মধ্যে গুছিয়ে চলে আসব। চলে যেতে যেতে জয়ন্তবাবু বললেন, এর মধ্যে তোমার টিউশনের জন্য 2-4 জন ছেলে মেয়ে জোগাড় করতে পারি কিনা দেখছি। জয়ন্তবাবু চলে গেছেন। আমিও চা খাওয়া শেষ করে স্যারকে বললাম, যদি কিছু আনতে হয় আমাকে বলতে পারেন। স্যার একটু ইতস্তত করে বললেন, এখানে দোকান বাজার কোথায় তুমি তো চেনো না। বললাম, অসুবিধে হবে না, খুঁজে নেব। তাহলে তো ভালোই হয় বলে স্যার বললেন, 4টে কাঁচকলা আর 500 পটল নিয়ে কিলোখানিক কাটা পোনার মাঝারি পিস করে নিও, সেই সঙ্গে এনশিওর দুধের একটা প্যাকেট আর 1 প্যাকেট ক্রিম কেক আর বিস্কুট নিয়ে এসো। বললাম, আর কিছু? স্যার না বলে বললেন, এগুলো আনলেই আপাতত হবে। ঠিক আছে বলে যেই উঠে দাঁড়িয়েছি, স্যার দাঁড়াও বলে জয়ন্তবাবু ঘরের যে চাবিটা রেখে গিয়েছিলেন সেই চাবিটা আমার হাতে দিয়ে, এটা তোমার কাছে রাখো বলে ঘরের মধ্যে গিয়ে একটু পর ফিরে এসে,
আমার হাতে ১৩০০ টাকা দিয়ে মুড়ি ১ প্যাকেট নিও বলে বললেন, আমাদের এখানকার বাজারটা ইলেকট্রিক অফিসের পেছনে, কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে বলে মালতীদিকে ডেকে বললেন, বাজারের ব্যাগটা দেবব্রতকে দে। ৩ দিন পর বেলা ১০টার দিকে একটা ছোট ১০৭ গাড়ি করে তক্তপোষ, ইন্ডাকশন, বাসনপত্র, বালিশ, বিছানা, বই আর কটা জামা প্যান্ট নিয়ে স্যারের বাড়িতে এসে ঘরটা খুলে গাড়ির ড্রাইভারকে সঙ্গে নিয়ে তক্তপোষটা জানলার দিকে চেপে পেতে তার উপর জিনিসগুলো সব রেখে ড্রাইভারকে ছেড়ে দিয়ে মার্কশিটটা নিয়ে ঘরটা আবার বন্ধ করে স্যারের সাথে দেখা করতে চললাম। ডোরবেল বাজিয়ে মনে মনে ভাবতে লাগলাম, টিউশনিতে একটা পরিচিতি লাগে, কিন্তু এখানে আমাকে কেউ চেনে না। একমাত্র জয়ন্তবাবু যদি কিছু ব্যবস্থা করতে পারেন ভালো, তা না হলে। দরজা খুলে স্যার আমাকে দেখে ভেতরে এসো বলে ডেকে নিয়ে এসে সোফায় বসতে বলে বললেন, জিনিসপত্র সব নিয়ে এসেছো তো? হ্যাঁ স্যার, এনেছি বলে আমার মার্কশিটটা ওনার হাতে দিয়ে যখন চলে আসছিলাম, স্যার মার্কশিটটার দিকে চোখ রেখে আমাকে বসতে বলে বললেন, গতকাল জয়ন্ত আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিল তুমি এসেছো কি না বলে হঠাৎই মার্কশিট থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার চোখ মুখের চেহারা দেখে মনে হচ্ছে খুব সকালে বেরিয়েছো, কিছু খেয়েছো? স্যার সরাসরি খাওয়ার কথা জিজ্ঞাসা করায় কি বলবো বুঝতে না পেরে বললাম, এই তো এখন বাজারের দিকে যাব, তখন কিছু খেয়ে নেব। স্যার কি বুঝলেন জানি না, মালতী দিকে বললেন, মালতী, দেবব্রতকে রুটি তরকারি দিয়ে যা। সত্যি খিদেটা লেগেছিল, তাই আপত্তি না করে সোফায় বসে বললাম, জয়ন্তবাবু কি কিছু বলেছেন? স্যার না বলে বললেন, খোঁজ করছিল, যখন তুমি এসেছো সেটা ওকে ফোন করে বলে দাও তাহলে। স্যারের কথা শুনে ফোনটা পকেট থেকে বার করে জয়ন্তবাবুকে ফোন করে বললাম, একটু আগে স্যারের বাড়িতে এসেছি। জয়ন্তবাবু বললেন, খুব ভালো হয়েছে, তুমি বিকেল ৫টার দিকে আমাকে একবার ফোন করে ব্যাংকের সামনে স্ট্যান্ডে এসে দাঁড়িও। 2টো 9-এর ছেলে ঠিক করেছি, ওদের গার্জেনের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে বলে ফোনটা কেটে দিয়ে স্যারকে বললাম, কিছু জিনিসপত্র আনতে বাজারের দিকে যাব, আপনার কি কিছু আনতে হবে? স্যার মার্কশিটটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন, কিছু আনতে হবে কিনা শুনে আমার দিকে একবার তাকিয়ে মার্কশিটটা ফেরত দিয়ে বললেন, বাজারের দিকে যাবে যখন তখন আমার কটা ওষুধ আর ধনে জিরে, আদা, লঙ্কা আর একটা ছোট লাউ আনতে বলে বললেন, ওষুধের নামগুলো আমি একটা কাগজে লিখে দিচ্ছি, তা না হলে তুমি ভুলে যেতে পারো বলে বললেন, ওষুধগুলো বাজারে যাওয়ার পথে মেড প্লাসের দোকান দেখতে পাবে, সেখান থেকে নিও, ওরা 20% ডিসকাউন্ট দেয়। কাগজে লিখতে হবে না, আপনি বলুন আমি লিখে নিচ্ছি বলে আমার ফোনের হোয়াটসঅ্যাপ বার করলাম। স্যার ওষুধের নামগুলো বলতে লাগলেন, আমি হোয়াটসঅ্যাপে যখন সেগুলো লিখছিলাম তখন মালতীদি স্টিলের একটা বড় প্লেটে তরকারির সাথে 2টো রুটি নিয়ে এসে আমার হাতে দিয়ে স্যারকে বললেন, দাদু তুমি কি চা খাবে? স্যার ওষুধের নাম বলতে বলতে বললেন, দে। রুটির প্লেটটা টি টেবিলের ওপর রেখে লেখা শেষ করে স্যারকে বললাম, হাত ধোবো তোমার পেছনে বলে স্যার সোফা থেকে উঠে বললেন, তুমি খেতে লাগো, আমি আসছি বলে ঘরের মধ্যে চলে গেলেন। পেছন ফিরে ডাইনিং টেবিলের পাশের দেওয়ালে বেসিন দেখে ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ালাম হাত ধোবো বলে। রুটি খাচ্ছি যখন মালতীদি 2 কাপ চা এনে টেবিলে রেখে স্যারকে না দেখে বললেন, দাদু কোথায় গেল? বললাম, ঘরের ভেতরে গেছেন। মালতীদি ঘরের দিকে তাকিয়ে স্যারের উদ্দেশ্যে যখন বলছিলেন, দাদু তোমার চা, তখনই স্যার ঘরের ভেতর থেকে 4টে 500 টাকার নোট হাতে করে নিয়ে এসে টেবিলের ওপর রেখে চায়ের কাপ তুলে নিয়ে, চেঁচাচ্ছিস কেন বলে তাতে চুমুক দিয়ে আমাকে বললেন, গ্যাস ওভেন ওসব নিয়ে এসেছো? খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু মুখের মধ্যে রুটি ছিল বলে চিবোতে চিবোতে মাথা নেড়ে না বলে কিছুটা খেয়ে নিয়ে ইন্ডাকশন আছে বলে উঠে দাঁড়ালাম হাত ধোবো বলে। স্যার তখন মালতীদিকে জিজ্ঞাসা করলেন, তোর ভাত রান্না কি হয়ে গেছে? মালতীদি না বলে বললেন, তুমি গরম ভাত খাও বলে ওটা তো শেষে চাপাই। তাহলে দেবব্রত খাবে, সেই মতো ব্যবস্থা কর
বলে বললেন, দেবব্রত নিজের বাজার, আমার বাজার প্লাস ওষুধ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তারপরও কখন রান্না করবে, কখন খাবে, অলরেডি প্রায় 11:30 বাজে। বলে আমার দিকে তাকিয়ে বললেন, এবেলা তুমি আমাদের সাথে খেয়ে নিও, রাত থেকে তুমি তোমার মতো ব্যবস্থা করো। হাত মুখ মুছে রুমালটা পকেটে রেখে সোফায় বসে চায়ের কাপটা তোলার সময় দেখলাম মালতীদি কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে খালি রুটির প্লেটটা তুলে নিয়ে চলে গেলেন। স্যারের দিকে একবার তাকিয়ে চায়ে চুমুক দিয়ে বললাম, আমার ফোন নাম্বারটা আপনি সেভ করে রাখুন, হুট করে কোনো কিছু দরকার হলে বলবেন। আবার উঠতে হবে, ফোনটা ঘরে রাখা আছে। বলে স্যার বললেন, আমার নম্বর বলছি, তুমি সেভ করে আমাকে একটা মিসড কল দিয়ে রাখো, পরে আমি সেভ করে নেব। বলে স্যার নিজের ফোন নাম্বার বললেন। আমি আমার ফোনে স্যারের নাম্বার সেভ করে একটা মিস কল দিয়ে বললাম, মালতীদিকে বাজারের ব্যাগ দিতে বলুন। খালি চায়ের কাপটা টেবিলের ওপর রেখে স্যার বললেন, তাহলে তুমি কিন্তু বাজার থেকে ফিরে এখানে খাবে। বললাম, না স্যার, রাগ করবেন না, আমি গ্রামের ছেলে, তার উপর বেকার, দেরিতে খাওয়ার অভ্যেস আমার আছে, আপনি চিন্তা করবেন না, তাছাড়া রুটি তো খেলাম। বলে আবার চায়ের কাপে চুমুক দিয়ে কাপটা ট্রের উপর রেখে টাকাগুলো তুলে নিয়ে সোফা থেকে উঠে বললাম, মালতীদিকে বারণ করুন আমার জন্য রান্না না করতে। 1টার দিকে বাজার থেকে ফিরে উপরে গিয়ে স্যারের জিনিসগুলো আর 240 টাকা মালতীদির হাতে ফেরত দিয়ে নিজের ঘরে এসে জামা প্যান্ট ছেড়ে গামছা পরে ঘরটায় ভরে থাকা ঝুল ঝেড়ে মেঝে পরিষ্কার করে সুইচ বোর্ডের সঙ্গে ইন্ডাকশান সেট করে আলু আর ডাল ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ইন্ডাকশানে বসিয়ে ঘরের মধ্যে 2টো রান্নাঘরে, একটা সামনে, পেছনের বারান্দায় আর বাথরুমে এলইডি বাল্বগুলো লাগিয়ে বই আর বাসন গুছিয়ে তক্তাপোষের উপর 2টো শতরঞ্জি পেতে তার উপর চাদর বিছিয়ে বালিশ বিছানা ভাঁজ করে রেখে 4 মুঠো চাল একটা বড় বাটিতে ভিজিয়ে দিয়ে স্নানের জন্য যখন বাথরুমে যাচ্ছি তখন প্রেসার কুকারে একটা সিটি উঠল। স্নান করে এসে ডাল সেদ্ধ নামিয়ে মিনিট 2 পর সেগুলো একটা পাত্রে রেখে প্রেসার কুকারটা ধুয়ে তাতে ভেজানো চালগুলো দিয়ে বসিয়ে দিলাম। প্রায় 3টের দিকে অর্ধেক রাতের জন্য রেখে বাকি অর্ধেক আলু মাখা আর গরম ডাল সেদ্ধ ভাত খেয়ে থালা বাটি আর প্রেসার কুকার পরিষ্কার করে পাখাটা চালিয়ে তক্তাপোষের উপর বিছানা পেতে শুয়ে মাকে ফোন করলাম। 5টার একটু আগে ঘর থেকে বেরিয়ে স্ট্যান্ডে যেতে যেতে জয়ন্তবাবুকে ফোন করলাম। ফোনটা বেজে গেল, কিন্তু জয়ন্তবাবু ধরলেন না। ভাবলাম হয়তো ব্যস্ত আছেন, পরে করবেন। ফোনটা হাতে নিয়ে স্ট্যান্ডে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এদিক ওদিক দেখছি জয়ন্তবাবু আসছেন কিনা। ফোন করতে পারছি না, কারণ বারবার ফোন করলে যদি উনি কিছু মনে করেন। প্রায় আধা ঘন্টা কেটে যাওয়ার পর আমার ফোনটা বেজে উঠল। দেখলাম জয়ন্তবাবুর ফোন। তাড়াতাড়ি ফোনটা ধরলে জয়ন্তবাবু বললেন, একটা মিটিংয়ে আটকে গিয়েছিলাম, তার জন্য দেরি হয়ে গেল, তুমি দাঁড়াও, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে আমি যেখানে দাঁড়িয়েছিলাম জয়ন্তবাবু সেখানে মোটর সাইকেলে করে এসে বললেন, বড্ড দেরি হয়ে গেল, উঠে পড়ো। কোনো কথা না বলে মোটর সাইকেলের পেছনে যখন বসলাম জয়ন্তবাবু মোটর সাইকেল চালাতে চালাতে বলতে লাগলেন, তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি তারা কিন্তু আমার খুব পরিচিত। বলতে বলতে 2টো গলি রেখে একটা নতুন 3তলা বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে বললেন, এই বাড়ির মালিক একজন ডাক্তার, ওনার ছেলেকে সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র সকালে এখানে এসে পড়াতে হবে, 1500 টাকা দেবে, কি পারবে তো? আমার কাছে দ্বিতীয় কোনো অপশান না থাকায় হ্যাঁ পারবো বলে দিলাম। জয়ন্তবাবু ফোনটা বার করে ডাক্তারবাবুকে ফোন করে বললেন, আমরা নিচে দাঁড়িয়ে আছি। একটু পরে একজন মাঝবয়সী মহিলা দরজাটা খুলে দিয়ে বললেন, স্যার উপরে আছেন, যান। জয়ন্তবাবু আমাকে উপরে নিয়ে এসে ডাক্তারবাবুর সাথে আলাপ করিয়ে দিয়ে বললেন, আপনি শুভ্রকে পড়ানোর ব্যাপারে যা যা বলেছিলেন সব আমি দেবব্রতকে বলে দিয়েছি, এরপরও যদি আপনার কিছু বলার থাকে আপনি ওকে বলতে পারেন। ডাক্তারবাবু আমাকে বসতে বলে জয়ন্তবাবুকে বললেন,
ইনি কেমন পড়ান তা তো জানি না, আপনি বলেছিলেন বলে ওনাকে 1 মাস দেখব, যদি দেখি শুভ্রর ইমপ্রুভ হচ্ছে তাহলে উনি কন্টিনিউ করবেন এবং ওনার টাকাটাও 2000 করে দেব। জয়ন্তবাবু আমার দিকে ফিরে হেসে, দেবব্রত মানটা রেখো বলে বললেন, চলো তাহলে আরেক জায়গায় যেতে হবে। ডাক্তারবাবুর কথায় কেমন যেন একটা খটকা লাগলো, তাই সরাসরি ওনাকে জিজ্ঞাসা করলাম, শুভ্র 8 থেকে 9-এ ওঠার সময় অঙ্ক এবং ইংরেজিতে কত পেয়েছিল? অঙ্কে 2 নম্বর কম পেয়ে ফেল করেছিল, আর ইংরেজিতে বলে ডাক্তারবাবু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আমার রিকোয়েস্টে হেডমাস্টার মশাই ওকে 9-এ তুলে দিয়েছেন। বললাম, তাহলে আমাকে ওর হাফ ইয়ারলি পরীক্ষা পর্যন্ত সময় দিন। অঙ্ক ইংরেজিতে যদিও কাঁচা থেকে থাকে তাহলে আমাকে গোড়া থেকে শুরু করতে হবে, সেখানে 1 মাসের উপর শেখালে ও কিছু বুঝবে না। ডাক্তারবাবু একবার জয়ন্তবাবুর দিক থেকে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কাল তো বুধবার, আপনি সকাল 7টার মধ্যে এসে পড়ানো শুরু করুন, দেখি তারপর ভেবে দেখব। বললাম, শুভ্র কি বাড়ি আছে? তাহলে ওর সাথে কথা বলতাম। না, ও বাড়ি নেই, কম্পিউটার শিখতে গেছে বলে ডাক্তারবাবু আমাদেরকে আবার বসতে বলে বললেন, আপনারা বসুন, চা দিতে বলছি। তাহলে কাল থেকে শুরু করে দাও বলে আমার পিঠে হাত রেখে জয়ন্তবাবু ডাক্তারবাবুকে বললেন, না আজ থাক, অন্য আরেকদিন হবে বলে আমাকে বললেন, চলো। বাইরে এসে জয়ন্তবাবু বললেন, আমি কিন্তু ডাক্তারবাবুর ছেলের মেরিট সম্পর্কে কিছু জানতাম না, তুমি জিজ্ঞাসা করলে বলে জানতে পারলাম বলে উনি মোটর সাইকেলের উপর বসে আমাকে বসতে বলে বললেন, এরকম ছাত্র পড়ানো তো খুব রিস্ক। আমি মোটর সাইকেলের পেছনে বসলে জয়ন্তবাবু গাড়িটা স্টার্ট করে একটু এগিয়ে গিয়ে বাহাতে গলির মধ্যে ঢুকলে বললাম, ভালো ছাত্র থেকে এরকম ছাত্রকে ভালো বানানোটাই আমার কাছে চ্যালেঞ্জ। ও আপনি চিন্তা করবেন না। জয়ন্তবাবু একটা 1তলা বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে আমাকে নামতে বলে বললেন, যে ছেলে অঙ্ক এবং ইংরেজি দুটোতেই ফেল করেছে তার উপর তুমি ভরসা করছো? বললাম, চেষ্টা করতে আপত্তি কি? যদি সফল না হই তাহলে খুব বেশি হলে টিউশনিটা চলে যাবে, তার বেশি তো কিছু হবে না। জয়ন্তবাবু আর কিছু না বলে 1তলা বাড়িটার দরজার কলিং বেল টিপে বললেন, এখানে টাকার ব্যাপারে বা কদিন কখন পড়াতে হবে সে বিষয়ে কিন্তু আমার সাথে এদের কোনো কথা হয়নি, তুমি কথা বলে নিও। দরজা খুলে একজন বছর 40 থেকে 42-এর ভদ্রলোক জয়ন্তবাবুকে দেখে হেসে বললেন, আসুন। তাহলে শেষ পর্যন্ত সময় হলো? অনেকদিন পর কিন্তু এলেন। জয়ন্তবাবু প্রতি উত্তরে হেসে বললেন, আপনার ছেলের মাস্টার পাচ্ছিলাম না বলে আসতে পারছিলাম না। সেদিন আপনাকে ফোন করে যখন বললাম অঙ্ক ইংরেজির মাস্টার একজন পেয়েছি, তাকে নিয়ে যাব কি না, আপনি হ্যাঁ বলার পর তো ওকে নিয়ে এলাম। নিন বলে আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এর সাথে কথা বলে নিন। ভদ্রলোক আমাদের ভেতরে নিয়ে এসে বসতে বলে পাশের ঘর থেকে ওনার স্ত্রীকে ডেকে বললেন, নীলকে নিয়ে এদিকে এসো তো। একটু পরেই একজন ভদ্রমহিলা একটা ছেলেকে নিয়ে এসে জয়ন্তবাবুর সাথে আমাকে দেখে বললেন, দাদা ইনি কি সেই মাস্টার মশাই? জয়ন্তবাবু হ্যাঁ বলে বললেন, ওর নাম দেবব্রত। ভদ্রমহিলা আমাদের বসুন বলে জয়ন্তবাবুর দিকে তাকিয়ে বললেন, দাদা চা করি। না না, চা করতে হবে না বলে জয়ন্তবাবু বললেন, তোমরা কথা বলো। ভদ্রমহিলা আমাকে ভালো করে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি কি এম.কম? বললাম, হ্যাঁ। ভদ্রমহিলা বললেন, আপনার কি 9-10-এর ছেলেদের পড়ানোর অভিজ্ঞতা আছে? আমি উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদেরও পড়াই, তবে সেটা গ্রামে বলে বললাম, এখানে আগামীকাল থেকে শুরু করব। আমার কথা শুনে ভদ্রমহিলা তার স্বামীর দিকে তাকালে স্বামী ভদ্রলোক বললেন, দেখুন জয়ন্তদাকে আমরা খুব ভালোবাসি, বিশ্বাস করি। সেই জয়ন্তদা যখন আপনাকে নিয়ে এসেছেন, আপনি কবে কখন আসতে পারবেন বলুন আমায়। দেখুন আমি এখানে নতুন, আমার সারা দিন রাত সময়। আপনি আপনার ছেলের পড়ার শিডিউল দেখে বলুন, সোম বুধ শুক্র সকালটা বাদ দিয়ে ওর কখন সুবিধা হবে। পাশ থেকে ভদ্রমহিলা তখন বললেন, আপনি তাহলে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30টার পর আর রবিবার সকাল 7টার মধ্যে আসুন, ওই দিন ওর বাবাও বাড়ি থাকে। বললাম, 8 থেকে 9-এ ওঠার সময় আপনার ছেলে অঙ্ক এবং ইংরেজিতে কত পেয়েছিল?
ভদ্রমহিলা বললেন, অঙ্কে 51 আর ইংরেজিতে 44 পেয়েছিল। আস্তে আস্তে মাথা নেড়ে যখন জয়ন্তবাবুর দিকে তাকালাম, তখন জয়ন্তবাবু এগিয়ে এসে বললেন, চলো যাই। আমি যেই ঘুরেছি চলে যাব বলে ভদ্রলোক তখন বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে বলতে না দিয়ে ভদ্রমহিলা বললেন, ওই 2 দিনের জন্য আপনাকে কিন্তু 1000 টাকা দেব। আমি সে কথার উত্তর না দিয়ে বললাম, পরশুদিন 6:30টার মধ্যে এসে যাব। জয়ন্তবাবু যখন আমাকে স্যারের বাড়ির সামনে নামিয়ে দিলেন, তখন ওনাকে বললাম, নেতা আমার গ্রামেও আছে, তাছাড়াও অনেক দেখেছি, কিন্তু আপনি অন্য রকম। বলে ওনাকে প্রণাম করে বললাম, আপনি আমাকে বিশ্বাস আর ভরসা যখন করেছেন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনার মান রাখতে। জয়ন্তবাবু চলে যাওয়ার আগে বলে গেলেন, 2টো টিউশনিতে চিড়ে ভিজবে না। আমি দেখছি অন্য কোনো কাজ কিংবা আরও 2-4টে টিউশনি জোগাড় করতে পারি কি না। ঘরে ঢুকে সামনের বারান্দার আর ঘরের আলো জ্বালিয়ে স্যারকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর স্যার ফোন ধরে বললেন, ঘরে এসেছো? টিউশনির যোগাযোগ হলো? হ্যাঁ স্যার, এইমাত্র ঘরে ঢুকলাম। বলে বললাম, 2জন গার্জেনের সাথে কথা বলে ফাইনাল হয়েছে, কাল সকালে প্রথম পড়াতে যাব। স্যার বললেন, ঠিক আছে যাও, খুব ভালো করে পড়িও, আর ফেরার সময় 1 লিটার সর্ষের তেল নিয়ে এসো। ঠিক আছে বলে স্যারের ফোনটা কেটে দিয়ে বাড়িতে মাকে ফোন করলাম। 3 মাস পর ডাক্তারবাবুর ছেলে শুভ্রর যোগাযোগে 4জন ছেলে মেয়েকে পড়ানোর সুযোগ হয়েছিল, কিন্তু তারা যখন বলল তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে পড়াতে হবে, তখন তাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করে জানতে পারলাম 4 জনের বাড়ি 4 জায়গায়, আর আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটাই দূরে। তখন বাধ্য হয়ে না করে দিয়ে বললাম, যদি তোমরা আমার বাসায় এসে পড়ো তাহলে আমার সাথে যোগাযোগ করো, অন্যথায় আমার দ্বারা সম্ভব হবে না। 1 সপ্তাহ পর 4 জনের মধ্যে 2 জন, একটি মেয়ে এবং একটি ছেলে রাজি হয়ে গেল। সপ্তাহে 2 দিন তারা বাড়ি এসে পড়বে। আরও 4 দিন পর বাকি ছেলে 2টিও চলে এলো। সেদিনই রাত্রে জয়ন্তবাবুকে ফোন করে বললাম, দাদা, শুভ্র যোগাযোগে 4 জন ছাত্রছাত্রী পেয়েছি, তারা আবার আমার বাসায় এসে পড়ছে। বাহ, খুব ভালো খবর। বলে দাদা বললেন, আজ সকালে ডাক্তারবাবু আমায় ফোন করে তোমার খুব প্রশংসা করে বলছিলেন, তোমার পড়ানোর টেকনিক নাকি খুব সুন্দর। উনি এও বলেছেন সামনের মাস থেকে তোমাকে 2000 টাকা করে দেবেন। বললাম, শুভ্র খুব সাধারণ মানের ছেলে বলে ওর পেছনে একটু বেশি খাটতে হচ্ছে, তবে আস্তে আস্তে ও ইমপ্রুভ করছে। ঠিক আছে, চালিয়ে যাও, আমিও দেখছি। বলে দাদা ফোনটা কেটে দিলেন। পরদিন রবিবার সকালে নীলদের বাড়িতে পড়াতে এসে দেখি একজন ভদ্রলোক আমার সাথে কথা বলবেন বলে বসে আছেন। নীলের বাবা পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি আমি একই সঙ্গে একই ব্রাঞ্চে চাকরি করি। ওনার ক্লাস 10 পড়া একটা মেয়ে আছে, যার ইংরেজি এবং অঙ্কর দায়িত্বটা আপনাকে নিতে হবে। বললাম, দেখুন, আমি আলাদা করে সময় দিতে পারবো না, তবে মেয়েটি যদি এখানে এসে পড়ে তাহলে আমি দায়িত্ব নিতে পারি। আমার কথা শুনে নীলের বাবা আর সে ভদ্রলোক মুখ চাওয়াচাই করছেন দেখে আমি নীলের পড়ার ঘরে গিয়ে ঢুকলাম। বেশ কিছুক্ষণ পর নীলের বাবা সে ভদ্রলোককে সঙ্গে নিয়ে নীলের পড়ার ঘরে এসে বললেন, মেয়ে যদি এখানে এসে পড়ে তাহলে আপনাকে কত দিতে হবে? আমি নীলের অঙ্কের খাতা দেখতে দেখতে বললাম, ক্লাস 10-এর ছাত্রী যখন, তখন 2000 টাকা দেবেন। ভদ্রলোক এবং নীলের বাবা কিছু না বলে ঘর থেকে চলে গেলেন। 2 ঘন্টা পর আমি যখন নীলকে পড়িয়ে চলে আসছি, তখন নীলের বাবা আমাকে দাঁড় করিয়ে অনুরোধ করে বললেন, বুঝতেই পারছেন তো, অফিস কলিগ, আমার ছেলের অঙ্ক আর ইংরেজিতে উন্নতি দেখে আপনার কথা বলে ফেলেছিলাম। এখন যদি আপনি, বলে 2-3 সেকেন্ড চুপ করে থেকে পরে বললেন, 2000 টাকা না 1600 টাকা নিন, তাহলে আমি। আমার বাড়ি যাওয়ার ব্যস্ততা থাকায় দেরি হয়ে যাচ্ছে দেখে জুতো পরতে পরতে ওনার কথা শেষ হওয়ার আগে, ঠিক আছে, সামনের দিন ওকে আসতে বলে দিন, আমি পড়াবো। বলে বললাম, 2 জোড়া এক্সট্রা খাতা যেন নিয়ে আসে। নীলদের বাড়ি থেকে বেরিয়ে দ্রুত পায়ে মেন রোডে এসে স্টেশনে যাওয়ার একটা টোটোতে উঠে মাকে ফোন করে বললাম, আমি বাড়িতে যাচ্ছি।
প্রায় 3.5 মাসের মাথায় দুপুরের দিকে বাড়িতে এসে মা বাবা ভাই বোনের সাথে আমার বর্তমান পরিস্থিতি নিয়ে খানিকক্ষণ কথা বলে দুটো খেয়ে বাবার হাতে অল্প হলেও আমার খরচ বাঁচিয়ে 2000 টাকা দিয়ে শেখর জেঠুর সাথে দেখা করতে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর শেখর জেঠুর সাথে দেখা করে জয়ন্তবাবুর করা উপকারের কথাগুলো যখন বলছিলাম, তখন স্যার বললেন, জয়ন্তর কাছ থেকে আমি ও সব শুনেছি, ও তোর খুব প্রশংসা করছিল। বললেন, তুই যেখানে আছিস সেখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা হচ্ছে না। বাড়ির মালিক খুব ভালো মানুষ, উনি আমার খুব খেয়াল রাখেন। জেঠু কথা ঘুরিয়ে বললেন, চাকরি চেষ্টা করে যাচ্ছিস তো, নাকি শুধু টিউশনি করছিস? ইন্টারভিউ তো একটার পর একটা দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না বলে ঘাড়টা যেই নিচু করেছি, জেঠু আমার পিঠে হাত রেখে বললেন, একদম মন খারাপ করিস না, চাকরির বাজার খুব খারাপ, চেষ্টা করে যা, একটা না একটা ঠিক পেয়ে যাবি। বললেন, এখানে কি কদিন থাকবি নাকি চলে যাবি? কাল সকালে পড়ানো আছে, আজ রাতেই চলে যাব বলে জেঠুর সাথে আরও কিছু সময় কথা বলে ওনাকে প্রণাম করে বাড়িতে এসে বাড়ির লোকেদের সঙ্গে কিছু সময় কাটিয়ে মার দেওয়া দুটো টিফিন পাত্র নিয়ে রাতের ট্রেনে ফিরে এলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে টিফিন পাত্র থেকে খাবারগুলো বার করে গরম করতে করতে স্যারের সঙ্গে সারাদিন কোনো যোগাযোগ করিনি বলে ফোন করে বললাম, সকালে পড়িয়ে বাড়ি গিয়েছিলাম বলে আপনার সাথে কথা বলতে পারিনি। আপনি ঠিক আছেন তো? কাল কি কোনো কিছু আনতে হবে? স্যার বললেন, হঠাৎ করে বাড়ি গেলে, তোমার বাড়ির লোকজন সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সবাই ঠিক আছে। আসলে এখানে সে আশা থেকে বাড়ির দিকে যাওয়া হয়নি তো, তাই আজ হঠাৎ করে গিয়ে সবার সাথে দেখা করে এলাম। ভালো করেছো বলে স্যার ওষুধগুলো আর একটা দুধের প্যাকেটের কথা বললেন, তোমার সাথে বসে দুদণ্ড যে কথা বলবো তা হচ্ছে না, কাল ওষুধগুলো নিয়ে এসে কিন্তু আমার সাথে বসবে, কথা আছে। ঠিক আছে বলে ফোনটা কেটে দিয়ে গরম করা খাবারগুলোর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, স্যারের কথা আছে মানে কি? ঘর ছেড়ে দেওয়ার কথা বলবেন না তো? পরদিন সকালে শুভ্রকে পড়িয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে দুধ আর ওষুধ নিয়ে যখন স্যারের দোতলায় উঠলাম, তখন প্রায় 10টা বাজে। স্যার আমাকে বসতে বলে কত টাকা লেগেছে জিজ্ঞাসা করলেন। দুধ আর ওষুধের দাম বলে সোফার এক কোণে বসে বললাম, স্যার কদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, যদি অনুমতি দেন তাহলে বলি। স্যার 1 মিনিট বলে ঘর গিয়ে ওষুধ আর দুধের টাকা নিয়ে এসে আমার হাতে দিয়ে সোফায় যে জায়গাটায় উনি বসেন সেখানে বসে বললেন, কি বলবে বলো? একটু ইতস্তত করে ঢোক গিলে বললাম, স্যার আমি কিন্তু ফ্যান ইন্ডাকশন যেমন ব্যবহার করছি, তেমনি মাঝে মাঝে জামা প্যান্টও ইস্ত্রি করি, তাই বলছিলাম যেটা আমি ব্যবহার করি তার বিলটাও যদি আপনি দেন। বলে একটু চুপ করে আবার বললাম, ইলেকট্রিকের বিলের টাকাটা কিন্তু আপনাকে নিতে হবে, সময় হলে ঠিকই নেব। বলে স্যার মালতীদির উদ্দেশ্যে বললেন, দেবব্রত এসেছে, আমাদের চা দে। আমি আবার বললাম, এখন 6টা টিউশনি করছি, ইলেকট্রিকের টাকা দিতে অসুবিধা হবে না? সত্যি যদি অসুবিধা না হয় তাহলে তোমার বাবা মাকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা পাঠিয়ে দিও। বলে স্যার বললেন, ওসব বাদ দাও, তোমাকে যে কথা বলবো বলে ডেকেছিলাম সেটা আগে শোনো। বললেন, আমার মেয়ে সোনালি এই মাসের 28 তারিখে পুনে থেকে ট্রান্সফার হয়ে এখানে আসছে। মনে মনে শঙ্কিত হয়ে বললাম, তাহলে কি আমাকে ঘর ছেড়ে দিতে হবে? না না, ঘর ছাড়তে হবে না, আসলে সেদিন তোমার মার্কশিট দেখে আমার খুব খারাপ লেগেছিল। এই ভেবে তোমার মতো হাজার হাজার ছেলে মেয়েরা এতটা লেখাপড়া করার পরও চাকরি না পেয়ে দুটো টিউশনের জন্য একে ওকে তাকে ধরে বেড়াচ্ছে। কথাগুলো বলে স্যার একটু চুপ করে আবার বললেন, না আমি শুধু তোমার কথা বলছি না, এটা আজকাল শিক্ষিত ছেলে মেয়েদের সার্বিক চিত্র। বললেন, আমি যে তোমার জন্য কিছু করব তারও উপায় নেই, কারণ এক সময় শিক্ষকতা করলেও আজ আমি অচল, তার উপর বুড়ো হয়ে গেছি বলে আমার কথা এখন আর কেউ শোনে না। একমাত্র বলার মধ্যে মেয়ে, তাও সে সব কথা না শুনলেও সেদিন রাত্রে যখন ফোন করে আমার খবর নিচ্ছিল তখন ওকে তোমার কথা বলেছিলাম, ভালো নম্বর পেয়ে পাশ করা সত্ত্বেও সরকারি বা বেসরকারি কোথাও ছেলেটা চাকরি হয়নি,
তারপর ওকে বলেছিলাম, তোদের ওখানে যদি লোকজন নেয় তাহলে একবার দেখিস তো। মেয়ে সেদিন কিছু না বললেও এই শনিবার রাতে ফোন করে বলল, তোমার হোয়াটসঅ্যাপে অফিস অ্যাড্রেস আর নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছি, তুমি অ্যাড্রেস আর নোটিফিকেশানটা ছেলেটাকে শেয়ার করে দাও এবং তারপরে বলবে আমার কলকাতার অফিসে নতুন 2জন স্টাফ নিয়োগ করা হবে, ও যেন সমস্ত কাগজপত্র রেডি করে এই 25 তারিখের মধ্যেই অ্যাপ্লাইটা করে দেয়। বলে স্যার ওনার ফোনটা আমার হাতে দিয়ে বললেন, আমার হোয়াটসঅ্যাপে সোনালির পাঠানো নোটিফিকেশান রয়েছে, ওটা তুমি তোমার ফোনে নিয়ে নাও। স্যারের ফোন থেকে আমার ফোনে নোটিফিকেশান সেন্ড করে ফোনটা আবার স্যারের হাতে দিয়ে বললাম, হাতে আর 3 দিন সময় আছে, আজই আমি সমস্ত কাগজপত্র রেডি করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমাদের কথা বলার ফাঁকে মালতীদি চা রেখে চলে গেছেন। স্যার চায়ের কাপ তুলে নিয়ে বললেন, এর মধ্যে অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করেছো নাকি? হ্যাঁ স্যার, 3 জায়গায় করেছিলাম। বলে চায়ের কাপ তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে বললাম, একটা ইন্টারভিউ বৃহস্পতিবার হয়ে গেছে 4 দিন আগে, দ্বিতীয়টা আগামীকাল হবে, আর 3 নম্বরটার এখনো কোনো খবর নেই। স্যার চা খেতে খেতে বললেন, এই 3টে সরকারি না বেসরকারি? বললাম বেসরকারি। স্যার চা খাওয়া শেষ করে কাপটা টেবিলে রেখে বললেন, এটাও করে দাও, দেখো কি হয়। আমি চা খাওয়া শেষ করে খালি কাপটা টেবিলে রেখে উঠে বললাম, এখন যাচ্ছি স্যার, কাগজপত্রগুলো রেডি করে পোস্ট অফিস থেকে ঘুরে আসি। 28 তারিখ সন্ধেবেলায় যখন ছাত্র পড়াচ্ছি তখন স্যার ফোন করে বললেন, সোনালি ট্রেনটা 8:30টার মধ্যে হাওড়াতে ঢোকার কথা ছিল, কিন্তু একটু আগে সোনালি ফোন করে বলল ট্রেনটা 3.5 ঘন্টা লেটে চলছে, হাওড়ায় ঢুকতে 11:30 বা 12টা বেজে যাবে। বলে স্যার একটু চুপ করে থেকে আবার বললেন, অত রাতে মেয়েটা একা একা। স্যারের কথা বুঝতে পেরে ওনাকে কথা শেষ করতে না দিয়ে বললাম, আমি কি স্টেশনে যাব? সঙ্গে সঙ্গে স্যার বললেন, তাহলে খুব ভালো হয়, আমি একটু নিশ্চিন্ত হই। ঠিক আছে, আমি পৌঁছে যাব। বলে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কোন ট্রেনে আসছেন? স্যার বললেন, পুনে হাওড়া দুরন্ততে। বললাম, ম্যাডামকে তাহলে আমার ফোন নম্বর দিয়ে বলবেন, প্ল্যাটফর্মে ট্রেনটা যখন ঢুকবে উনি কোন কম্পার্টমেন্টে আছেন সেটা যেন আমায় ফোন করে বলেন, আমি এখনই ওকে বলে দিচ্ছি। বলে স্যার ফোনটা কেটে দেওয়ার আগে বললেন, সোনালির সাথে তোমার দেখা হলে আমাকে একবার ফোন করে বলো, আমি জেগে থাকবো। ছাত্র পড়িয়ে হাওড়া স্টেশনে যখন এলাম তখন 9:50। প্ল্যাটফর্ম টিকিট কেটে ভেতরে এসে ইলেকট্রনিক্স বোর্ডের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর দেখলাম পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেস 2 ঘন্টা 45 মিনিট লেটে চলছে। বোর্ডের দিকে তাকিয়ে স্যারকে ফোন করলাম, স্যার আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আপনি চিন্তা করবেন না। বলে ফোনটা কেটে দিয়ে আমার চারিদিকটা চোখ বুলিয়ে নিয়ে কিছু সময় সেখানটায় দাঁড়িয়ে অনেক দিন পর হাওড়া স্টেশনে এসেছি মনে করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে খানিকটা এগিয়ে এসে পরপর লাইন দিয়ে স্টলগুলো আর ওয়াশরুম দেখে একটা জলের বোতল কিনে নিয়ে আবার 14 নম্বরের ডিজিটাল বোর্ডের সামনে এসে দাঁড়ালাম। একটু বসলে হয় ভেবে আমার বাদিকে ব্যারিকেড দিয়ে ঘেরা বসার জায়গাটায় চোখ বুলিয়ে দেখলাম একটাও চেয়ার খালি নেই। যেখানে মানুষ খবরের কাগজ পেতে বসে আছে তাদের থেকে একটু দূরে যেখান থেকে ডিজিটাল বোর্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে সেখানে বসে কয়েক ঢোক জল খেয়ে বোতলের ছিপিটা আটকাতে আটকাতে নিজেকে নিজে বলতে লাগলাম, সঞ্জয় বাবু সোনালি ম্যাডামের ব্যাপারে যেটা বলেছিলেন সেটা কতটা সত্যি আমি জানি না। তাছাড়া এতদিনে স্যার ম্যাডামের এত কথা বললেও তার ডিভোর্সের কথা কিন্তু বলেননি, তাই কোনটা সত্যি কোনটা মিথ্যে জেনে আমার কী লাভ। বরং আমার উচিত তাদের ব্যক্তিগত পরিসরে না ঢুকে যেভাবে হোক একটা চাকরি জোগাড় করে বাবা মার পাশে দাঁড়িয়ে ভাই বোনকে হায়ার এডুকেশন যাতে দিতে পারি তার চেষ্টা করে যাওয়া। এইসব যখন ভাবছি তখন 2জন আরপিএফ এসে আমি কোন ট্রেনের জন্য অপেক্ষা করছি, আমার লাগেজ কোথায় হিন্দিতে জিজ্ঞাসা করলে আমি উঠে পরিষ্কার বাংলায় বললাম, পুনে হাওড়া দুরন্ততে আমার প্যাসেঞ্জার আসছেন, আমি তার জন্য অপেক্ষা করছি। আরপিএফ 2জনের মধ্যে একজন বললেন, আপনি যে এখানে অপেক্ষা করছেন আপনার টিকিট আছে? প্ল্যাটফর্ম টিকিটটা পকেট থেকে বার করে দেখালে ওনারা সেটা দেখে সামনের দিকে এগিয়ে গেলেন। আমি আমার আধ খাওয়া জলের বোতলটা তুলে নিয়ে জল খেয়ে বোতলটা ডাস্টবিনে ফেলে সামনের ডিজিটাল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11:50। ট্রেন যখন তখন ঢুকতে পারে ভেবে হালকা হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ওয়াশরুম থেকে বেরিয়ে আবার ডিজিটাল বোর্ডের দিকে যখন আসছিলাম তখন অ্যানাউন্স হচ্ছে শুনতে পেলাম,
পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দ্রুত পা চালালাম 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। অন্তিম পর্ব আজকে আমি সন্ধ্যা 7:30টায় আপলোড করে দেব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।